পালিতপুর পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে আরম্ভ করছি এক যুগ সৃষ্টিকারী সামাজিক পালা। শহর থেকে বউ এনেছি। রচনা ডাক্তার তাপস কুমার মাইতি, নির্দেশনা অরুণ ও মোহন ঘোষ, ব্যবস্থাপনায় পালিতপুর পল্লী মঙ্গল সমিতি, রূপ ও সজ্জায় কাটোয়া রামকৃষ্ণ অপেরা। আরম্ভ করছি এক অশ্রু সজল সামাজিক পালা। সারা কলকাতাকে তোড়পাড় করে ৮০ কোটি লক্ষ মানুষের ভালোবাসাকে পাথেয় করে পালিতপুরের বুকে ডুকরে ডুকরে কেঁদে উঠছে এক অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। শহর থেকে বউ এনেছি। শহর থেকে বউ এনেছি। একটি বিশেষ ঘটনা, এই শহর থেকে বউ এনেছি এই যাত্রাপালাতে সিদ্ধার্থ চরিত্রে যে অভিনয় করার কথা ছিল, তিনি যাই হোক কোনো কারণবশত ওই চরিত্রটাকে চেঞ্জ করে আমাদের গ্রামের সুবীর ঘোষকে এখানে দেওয়া হয়েছে, তাই তিনিই পরিবেশন করবেন। তাই এই টাইমটার জন্য ক্ষমা চাইছি। শুরু করছি এবছরের সেরা যাত্রাপালা শহর থেকে বউ এনেছি। না, কেউ আনবেন না, শহর থেকে কেউ বউ আনবেন না। আমি চাকরির সূত্রে শহরে গিয়েছিলাম, সেখানে চাকরি করতে গিয়ে এক ভদ্র মহিলার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করে সংসারে নিয়ে এসে সে আমার সংসারটাকে ছাড়খাড় করে দিয়ে এক পরপুরুষের হাত ধরে চলে যায়। তাই আমি নিমাই বলছি, আমার মতো কেউ ভুল করবেন না। শহর থেকে কেউ বউ আনবেন না। বাবানে সন্ধ্যামণি দূর বাবানে সন্ধ্যামণি তোমায় আমি ভালোবেসেছি। দূর বাবানে
শহর থেকে শহর থেকে শহর সাক্ষী হলো আমার বোন চাপা। সে এখন ধ্রুবদার ভাই ওই নক্ষত্রের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর আমাকে সে বারবার বলছে সে যে আসবে বাড়িতে তখন আবার বলবো। হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে দুটি রং, যেন একই বৃন্তে দুটি ফুল, চাপা আর বকুল। ধ্রুবদা তুমি? আমি তো বকুলের গন্ধ অনুসরণ করতে করতে একেবারে বকুল তলায় এসে পৌঁছেছি আর হৃদয় ভরে করে কুড়িয়ে নিয়েছি এক রাস সুন্দরী সুগন্ধি বকুল। বকুল তার গন্ধে তোমাকে যে ভরাতে পেরে সে সত্যি আর সে ধন্য। তুমি অনন্যা, তুমি অপরূপা, তুমি আমার নিঃসঙ্গ জীবনের আধার আকাশের মাঝে শুভ্র চন্দ্রিমা। তুমি আমার ক্লান্ত অবসন্ন হৃদয়ের মাঝে চির শান্তির চিন্ময়ী প্রতিমা। আর তুমি? বলবো বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছি পাগল এখন সবই দিয়ার পালা, নেই তো কিছু চা বন্ধ বলে দুয়ার দিয়েছি খুলে, এসেছে পাগল এখন সবই দেয়ার পালা, নেই তো কিছু চা বন্ধ বলে দুয়ার দিয়েছি খুলে। তোমাকে স্পর্শ করে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যেদিনই আমার কাছে স্ত্রীর স্বীকৃতি চাইবে আমি সেই দিনই তোমায় স্বীকৃতি দেব বকুল। তাহলে এই নাও ধ্রুবদা মা মঙ্গল চণ্ডীর সিঁদুর, এক্ষুনি তুমি আমার দিদির সিঁথিতে পরিয়ে দাও তোমার স্বীকৃতির সিঁদুর। হ্যাঁ, কেউ যদি তোমাদের ভালোবাসার বন্ধনকেই ছিঁড়ে ফেলতে চায় তাহলে এই সিঁদুরের বন্ধনই তোমাদের ভালোবাসার বন্ধনকে আবার নিবিড় করে ধরে রাখবে। চাপা, বেশ তবে তাই হোক চাপা,
সাক্ষী না থাকলেও আমি আমার সত্য আর আদর্শকে সামনে রেখে এই মা মঙ্গলচণ্ডীর সিঁদুর দিয়ে বকুলকে আজ আমি একথা শুনলে যে তোমার মা বাবা তোমাকে তিরস্কার করবে। আমি ভাববো ওটাই আমার সত্য রক্ষার একমাত্র পুরস্কার। তোমার ভাইরা তোমাকে যে ধিক্কার দেবে। না দিদি না, এই মেজদা কি করবে তা আমি জানি না, কিন্তু ধ্রুবদার এই ছোট ভাই নক্ষত্র তোমার মতো দেবী প্রতিভাকে এই ব্যানার্জি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্বশুরের ভিড়ে স্বর্গে প্রতিষ্ঠা করবে আর বলবে ও সামনে রাখো জোছনাকে, ও সামনে রাখো জোছনাকে, কারণ লাগতে পারে, কারণ লাগতে পারে, মেঘে উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে। আরে নক্ষত্র তুই এখানে? আরে দাদা, তোমার এই পথেই তো আমি সহযাত্রী। জামাই বাবু তুমি বুঝতে পারছো না? না। শেয়ানে শেয়ানে কোলাকুলি। তার মানেটা কি? আমি যে তোমারই সহযাত্রী বর্দা, তাই তো তুমি যেমন বকুল দিদির ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছো, আমিও তেমনি বকুল দিদির বোন চাপাকে আমার এই গাঙ্গুলির বাড়ি বউ করে নিয়ে চলার পথে এগিয়ে যেতে। আরে খুব ভালো করেছিস ভাই, আর আমিও তো তাই জীবনের চলার পথের সাথী করতে বকুলের স্মৃতিতে আমি পড়িয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। আমারই মেয়েকে তুমি আমায় আপনি ক্ষমা করবেন মাস্টার মশাই। সত্য রক্ষার তাগিদে এবং আমার ভালোবাসার মর্যাদা দিতে আপনার অজ্ঞাতে এই অন্যায় কাজ করতে আমি বাধ্য হয়েছি মাস্টার মশাই। স্যার মর্যাদা, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, ধ্রুবদা দিদি দুজন দুজনকে ভালোবাসে বাবা। ভালোবাসে? হ্যাঁ বাবা। যদি আমরা কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও বাবা। তবে আমাদের এই পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা, তুমি অস্বীকার করো। কিন্তু স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই মা। তবে আমার ভয় হয়, ধ্রুবর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপকে ঠিক মানাবে তো মা? মাস্টার মশাই, মেসোমশাই, আকাশের চাঁদ যখন নিজে থেকেই মাটিতে নেমে এসেছে, তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে বরং বরণ করে নেওয়াই উচিত। মেসোমশাই, বরণ করে নেওয়াই উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই বরণ করে নেব বাবা। ধ্রুব ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষার আদর্শে ধ্রুব তারা। সেই ধ্রুব আজ স্বেচ্ছায় আমাকে কন্যা দায় থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে। একই আমার কম সৌভাগ্য রে বাবা। মাস্টার মশাই, তবে আমি এক অবসরপ্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক। তোমার যথাযোগ্য যৌতুক হয়তো আমার দেবার ক্ষমতা নেই, তবে স্বেচ্ছায় আমি যতটুকু দিতে পারবো বাবা, সেটা যেন তুমি খুশি মনে গ্রহণ করো। যৌতুক নয় মাস্টার মশাই, যৌতুক নয়। আমি চাই আপনার প্রাণ ভরা আশীর্বাদ। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, তোমরা চির সুখী হও। মাস্টার মশাই, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচারা সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেবো তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। ও দাদা ভাইরা, ও দিদি ভাইরা, আরে আপনারা শুনলেন তো নাকি? বলেন আমার শুভ লগ্নে আমার দিদি আর জামাইবাবুর সঙ্গে আরে না
চাপার আজ আনন্দের সীমা নেই। আর আমারও কি কম আনন্দ হচ্ছে বকুল? আজ যে আমাদের জীবনের সব থেকে স্মরণীয় দিন। আমার যে বড় ভয় করছে গো। ভয় কিসের বকুল? তোমার বাবা মা যদি আমাকে অস্বীকার করে। এই সুন্দর মুখখানা দেখলে হৃদয়হীনার হৃদয়েও মমতার ঝর্ণা ধারা বইবে। আর আমার বাবা মা তো একেবারে মাটির মানুষ। তুমি দেখে নিও বকুল, আমার বাবা মা তোমাকে হাসি মুখে বরণ করে ঘরে তুলবেন। আর তাছাড়া আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে আমি যেমন করেই হোক আমি বাবা মা আর আমার ভাইদেরকে ঠিক অনুমতি চেয়ে নেব। তবে দুর্ভাগ্যবশত সবাই যদি আমাদের এই সম্পর্ককে মেনে নিতে অস্বীকার করে, তাহলে আমি বাবার মায়ের পায়ে ধরে বলবো, ধ্রুবদা, ধ্রুবদা। ধ্রুবদা, এই যে তুমি এখানে, আমি তো তোমায় সারা বাড়ি হন্য হয়ে খুঁজছি। কেন রে নিমাই, কি হয়েছে কি? এই দেখো না, তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসছে। টেলিগ্রাম কই দেখি তো। এই নাও, পড়ে দেখো। এ তো মায়ের টেলিগ্রাম। মা লিখেছেন, ধ্রুব, আমার স্নেহের ধ্রুব, বাবা, তোর বাবা মৃত্যু শয্যায় বারবার তোকে খুঁজছেন। টেলিগ্রাম পাওয়া মাত্র যত শীঘ্র সম্ভব তুই বাড়ি চলে আয় বাবা, তুই বাড়ি চলে আয়। এটি তোর মা। বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খোঁজ করছেন। বকুল, আজ এক্ষুনি আমাকে এখান থেকে বাড়ি ফিরে যেতে হবে। আমার বাবার ভীষণ অসুখ, যে কোনো সময় একটা খারাপ কিছু ঘটে যেতে পারে। তাই এক্ষুনি আমার এখান থেকে বাড়ি যাওয়ার প্রয়োজন আছে। না বকুল, না, তা হয় না। আমাদের সম্পর্কের ব্যাপারটা বাবা কিভাবে মেনে নেবেন তা আমি জানি না। যদি সঠিকভাবে মেনে না নেয়, আর তাহলে যদি নিমাই, বকুল, তোমরা আমাকে ভুল বুঝো না। বাবা সুস্থ হলে আমি আবার খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসবো। কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। কোনো কারণবশত ওই মাস্টার মশাইয়ের নির্ধারিত শুভ লগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলেও আজ থেকে আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। সম্পর্কের মাঝে কোনো একটা অঘটন ঘটতে চলেছে রে ভাই। ভয়কে জয় করতে শেখো বকুল দিদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। ধ্রুবদার মতো ছেলে যখন তোমার দায়িত্ব নিয়েছে, তোমার জীবনে আর কখনো সুখের অভাব হবে না বকুল দিদি, আর কখনো সুখের অভাব হবে না। নিমাই, নিমাই, একই স্বার্থপরের মতো আমি কি ভাবছি, আমি কি চিন্তা করছি। আমার স্বামীর বাবা মানে সে তো আমার বাবা। তাই আমার বাবার আলোকে ভাবনা করে ওই মা চণ্ডীর মন্দিরে পুজো দিয়ে আমি বলবো, ওগো মা চণ্ডী, তুমি আমার বাবাকে তুমি সুস্থ করে দাও ঠাকুর, তুমি সুস্থ করে আমি কিছুতেই বর্দাকে রাজি করাতে পারলাম না। যে কারণে থাক, দাদা এমনিতে অমত পরিচিত হয়নি। দাদা বাড়ির বড় ছেলে, দাদার প্রতি বাবার আবদার বা ইচ্ছা থাকতেই পারে, কিন্তু সেই ইচ্ছাটুকু পূর্ণ করা মানসিকতা যদি আমাদের বর্দা না থাকে, তাহলে আমরা এবার থেকে বড় বলে মানবো কেমন করে? কিন্তু বর্দাও তো রক্তে মাংসে মানুষ, তার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারটা আমাদের একটু জানা দরকার। কিসের ইচ্ছা অনিচ্ছা? বাবার যদি কিছু হয়ে যায়, আমি দাদাকে কখনই ক্ষমা করব না। তোরা আমায় ক্ষমা করিস অর্ঘ। বর্দা, তোদের প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় রে অর্ঘ। সম্ভব না হলো তোমাকে মেনে নিতে হবে দাদা। তোরা ঠিক বুঝতে পারছিস না অর্ঘ। মেজদা বুঝতে না পারলেও আমি কিন্তু সব বুঝতে পারছি। তবু তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, মৃত্যু শয্যায় শুয়ে থাকা
বাবার শেষ ইচ্ছাটুকুও কি? নক্ষত্র, তুইও এই কথা বলছিস? বর্দা, কেন বলবে না দাদা, কেন বলবে না? তুমি শুধু একবার বিয়ের মত দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। অর্ঘ, বিয়ের ব্যবস্থা সব কিছু ঠিক হয়ে আছে, সামনে শুভ লগ্নে আমরা তোমার না রে অর্ঘ, না, কোনো মতেই আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। বর্দা, দাদা বাবু, মহাত্মা বাবু যে তোমার উপর যে বিশাল আস্থা রেখেছে, তার ইচ্ছাটুকু কি আমি পূরণ করতে পারবে না? রামুদা, পারতাম রামুদা, পারতাম। বাবার শেষ ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি যে বড় নিরুপায় রামুদা। নিরুপায় হলেও বিয়ে তোমাকে করতেই হবে বর্তমান বাবু। বৌদ্ধমণিকে দেখতে পেলে কর্তা বাবু হয়তো একটু সুস্থ হলেও হতে পারে। রামুদা, আমি তোমাকে কেমন করে বোঝাই? তোমাদের কথা মতো আমার পক্ষে কোনো মতেই এই বিয়ে করা সম্ভব নয়। কারণ এই মুহূর্তে বকুলের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপারটা বাবা যদি জানতে পারেন, আর তাতে যদি বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়েন, না 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 না, আমি কোনো মতেই পারবো না, কোনো মতেই পারবো না, আমি কোনো মতেই পারবো না। কেন পারবে না দাদা, কেন পারবে না? কি অসুবিধা আছে তোমার? সব কথা বলা সম্ভব নয় রে। কেন সম্ভব নয় বর্দা, কেন সম্ভব নয়? তোমার যদি সৎ সাহস থাকে তাহলে সব কথা তোমার সবার সামনে খুলে বলা উচিত। পারতাম নক্ষত্র, পারতাম। আমি তোদের সামনে সব কথা খুলে বলতে পারতাম, কিন্তু বাবার শরীরের কথা ভেবে। তুমি আর রহমত করো না বর্তমান বাবু। তোমার রহমত শুনলে কর্তা বাবু যে মনে বড় ব্যথা পাবে, তাতে যদি কোনো কিছু অঘটন ঘটে যায়। রামুদা, কর্তা বাবু তোমার উপরে বড় আশা রেখেন গো কর্তা বাবু। যার জন্য দিন রাত শুধু তোমায় খুঁজছে আর গিন্নিমাকে বলছে। খবর বিয়েটা যদি আমি নিজে হাতে দিয়ে দিতে পারতাম তাহলে স্বস্তিতে মরতে পারতাম। তাহলে সেই ইচ্ছাটুকু তুমি পূরণ করো দাদা বাবু। কিন্তু তা যে কোনো মতেই সম্ভব নয় রামুদা। আমাদের প্রথম সন্তান, তোকে যে সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে যে আমরা মানুষ করেছি বাবা, আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? তোমাদের কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলে দিতে পারি মা, কিন্তু আমার সত্যকে বলে দিতে পারি না মা। কিন্তু সত্য রে বাবু, আমি বলো দাদা, বলো, তুমি চুপ করে থেকো না। বলো বর্দা, বলো কোন সত্যকে গোপন রেখে তুমি এই বিয়েতে অবাধ করতে চাইছো? সে কথা তুমি মায়ের কাছে খুলে বলো বর্দা। জানি না, আমি কিচ্ছু জানি না, আমি বর্দা, আমি তোমাদের কথা রাখতে পারলাম না মা। তোমাদের এই অভাগা সন্তানকে তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো। দাঁড়া ধ্রুব, আমারও তুই শেষ কথা তুই শুনে যা রে ধ্রুব। আমার কথা রাখতে, তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করতে তুই যদি আমাদের কথা মতো বিয়ে না করিস, তাহলে তোর বাবার মরা মুখ দেখার আগে ভালো করে শুনে নে, তুই আমার মরা মুখ দেখবি না। ঈশ্বর, তুমি আমাকে কি শোনালে? এর থেকে কেন আমার মৃত্যু হলো না? কেন? বেশ, তবে তাই হোক, তোমাদের ইচ্ছের যুবকাস্তে বলি হোক, এই অভাগা ধ্রুবর
জীবনের সত্য কথা কর্তব্যের জালে বন্দি বিবেক টুকরে 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 কালো আর তোর ভিখারি আদর্শ হারিয়ে যায় মিথ্যের স্রোতে। তবু আমি তোমাদের সবার মুখে হাসি ফোটাতে আমি কথা দিলাম তোমাদের কথা মতো বিয়ে আমি করব। সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে হয়ে যাবে। ওই ফুলো সজ্জায় যখন আমরা একসঙ্গে থাকবো তখন সে আমার কাছে আসবে। আমার কাছে এলে আমি তাকে বলবো, তার গলাটাকে নিয়ে এমনি করে জড়িয়ে ধরে আমি গাইবো, একবার দুইবার পাবো জনম জনমার আমি বাসবো ভালো বাসবো ভালো
যেমন দুষ্টু তেমন মিষ্টি, তার এই দুষ্টু মিষ্টিতে ভরা ওকে না আমার আমার ভীষণ 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 ভালো লাগে। বকুল দিদি, বকুল দিদি, কি হয়েছে কি হয়েছে রে মা, কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে বল রে ভাই বল, কি সর্বনাশ কি হয়ে গেছে বল বল রে ভাই বল। দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার ভালোবাসার সংসারটা ভেঙে চৌচির হয়ে গেছে। তোর কথা আমি ঠিক বুঝতে পারছি না ভাই, তুই আমাকে কষ্ট করে বল ভাই কি হয়েছে বল। পারবো না বকুল দিদি, সেই নিষ্ঠুর কথাটা আমি আমি তোমার কাছে কিছুতেই বলতে পারবো না। কি বললি? শুধু শুধু এইটুকু শুনে রাখো, তোমার জীবন থেকে ধ্রুবদা ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে। আর বকুলের জীবন থেকে না 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 না, হতে পারে না, কখনোই হতে পারে না। তুই তুই মিথ্যে বলছিস নিমাই। মিথ্যে নয় মাস্টার মশাই, হ্যাঁ তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। তোকে না আমি আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসি ভাই, সেই ভালোবাসার প্রতিদান দিতে তুই এরকম মিথ্যে কথাগুলো আমার কাছে সাজিয়ে বলতে এসেছিস। বল রে ভাই বল। হ্যাঁ গো বকুল দিদি, তোমাকে আমি ঠকাতে পারি না। তোমাকে দিদির মতো ভালোবাসি বলেই তোমার ওই সর্বনাশের কথাটা আমি পাগলের মতো তোমায় বলতে এসেছি। কিন্তু কিন্তু কি সেই সর্বনাশ? বকুল দিদির ভালোবাসাকে উপেক্ষা করে ধ্রুবদা আবার আবার বিয়ে করেছে। আমার শুনতে কিছু ভুল হয়েছে কিনা আমি ভালো করে যাচাই করে নিই। বল বাবা, তুই অন্তত আর একটিবার আমাকে বল। মাস্টার মশাই খবরদার বলো, ওই মিথ্যে কথাটা আর কখনো তুই আমার মুখের সামনে উচ্চারণ করবি না, তোকে আমি বলে দিচ্ছি নিমাই। বকুল দিদি নিমাই ভাই আমার নামে তুই দিব্যি করে একটি বারের জন্য তুই বল ভাই বল, তুই মনে সম্মতে যা বলেছিস সব মিথ্যে মিথ্যে সাজানো। না রে দিদি না, মিথ্যে নয়, সব সত্যি সত্যি সত্যি। হ্যাঁ ধ্রুব নামের ওই মিথ্যেবাদী লোকটা তোকে ঠকিয়েছে রে দিদি, তোকে ঠকিয়েছে। চাপা, তুই এই কথা বলছিস চাপা? আর সত্য সাধনার ধ্রুবতারা আজ আজ লোভের আকাশে আশ্রয় দিলে। আমার আমার আদর্শকে দুপায়ে মারিয়ে তবু আমার সঙ্গে প্রতারণা করতে পারলে। এই মানুষ বলার কারিগর হয়েও মানুষ চিনতে আমার এত ভুল হয়ে গেল। মানুষ চিনতে ভুল হলেও আমার কখনো এতটুকু ভুল হয়নি মানুষ চিনতে বাবা। তাই আমি আবার বলছি তোমাদের কখনো কোনোদিন এমন কাজ করতে পারে না বাবা, করতে পারে না। তুমি আমাকে অনুমতি দাও বাবা, আমি আজ এক্ষুনি আমি দুবদার কাছে যাব বাবা। কোন অধিকারী তুই সেখানে যাবি রে দিদি, কোন অধিকারী যাবে না? আমার এই সিঁদুরের অধিকার আমি যাব দিদি। আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো বাবা, তোমরা আমার স্বামী, সেই স্বামীর ঘর করতে যাবার অনুমতি কি তুমি আমাকে দেবে না? বলো বাবা বলো। নাই বা পড়লাম আমি নববধূর সাজ, নাই বা বাজলো শঙ্কর ধ্বনি, আমি না চোরের মতো আমি চুপি চুপি চলে যাবো আমার শ্বশুর বাড়ি। দিদি ওরা যদি তোকে মেনে না নেয় তাহলে
তোর চোখে জল ঝরলে যে মা আমি মরেও শান্তি পাবো না। বাবা শান্তি পাবো না। বকুল মা আমার, আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে আমি যেন আমার এই মূল্যবান জীবনটাকে আমি বাঁচিয়ে রাখতে বাবা। তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো। আমাকে তুই সত্যি সত্যি চলে যাবে দিদি? আমার মেয়েকে যে শ্বশুর বাড়ি চলে যেতে হয় রে বোন। তোরা সবাই আমাকে হাসি মুখে বিদায় দে। তোদের হাসিতে হাসি মিলে আমি হাসতে হাসতে যাব আমি আমার শ্বশুর শকুন্তলা পতিগৃহে চলে অভাগিনী শকুন্তলা, অভাগিনী শকুন্তলা পতিগৃহে চলে। কন্যা শোকে পিতা কর্ম ভাসে শকুন্তলা পতিগৃহে চলে। অভাগিনী শকুন্তলা, অভাগিনী শকুন্তলা পতিগৃহে চলে। কন্যা শোকে পিতা কর্ম ভাসে ময়না ময়না, তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার সেই ছোট্ট ময়না যে রোজ রাতে আমার মুখে মুখ লুকিয়ে ঘুমোয়। দুটো খুশি খুশি হাতে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায়? কতদিন আমি আমার মাকে, তখন আমি আধার আকাশের দিকে আঙুল তুলে বলতাম, ওই যে তারাগুলো দেখছি না, ওই তারাদের মাঝে মিশে গিয়ে মা কেমন মিটি মিটি হাসছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না তখন আকাশের দিকে অপলক চেয়ে থাকতো আর জোর জোর করে কাঁদতো। আজ আর কাঁদে না, তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর মায়ের মাইনার বলে বিলকুল বন্ধ হয়ে গেছে।
পারবি কি করে? তোর ময়না যে এখন বস্তাবন্দি লাশ হয়ে এই গঙ্গার বুকে ভাসছে। তোর বহিন ময়না দাদা দাদা বলে বহুত চিৎকার করছিল। ময়নাকে শান্ত করতে বস্তার সারাশির মতো শক্ত হাত দুখানা দিয়ে ময়নার গলা চেপে ধরলো। ছটফট ছটফট করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে তোর বহিন ময়না বিলকুল শান্ত হয়ে গেল। চুপ করো, আর বলো না। তখন বস বলল, রমজান এই লাশটাকে বস্তায় ভরে গঙ্গায় ফেলতে পারলে তোকে আমি 1 লাখ টাকা বকশিস দেবো। আর সেই বকশিসের লোভে তোর বহির ময়নার লাশটা আমি না একবারে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি রে। ভাসিয়ে দিয়েছে? বেশ করেছো, বেশ করেছো। ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে আমার ময়নার বেলা ঘরে গিয়ে পৌঁছে যাবে। পাগলা, তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝে সে কাঁদে না, আর বুঝে তার চোখের জল ধরে না, আর বুঝে বলে না দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায়? পাগলা, ওরে ওরে ময়না, তোকে আর মায়ের খোঁজ করতে হবে না রে। তুইও যে মায়ের মতো ওই আধার আকাশের এক রাস্তারাদের মাঝে মিশে গিয়ে মিটি মিটি হাসবি। আর আমি তোর দিকে তাকিয়ে বলবো, এ আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। আবার তুই কাগজ ছেড়ে বাইরে বেরিয়ে রমজান, তোকে না কতবার বলেছে এই রাস্তাটা রুমের বাইরে না, ওকে চাবুক মারতে মারতে জায়গায় পৌঁছিয়ে দেবে। চাবুকের কোনো প্রয়োজন নেই বস। ওর পাগলামো বন্ধ করতে আমার এই 2 শক্ত হাত দুখানায় যথেষ্ট। পাগলা, না না আমি যাবো না, আমি আমার মাইনার কাছে যাবো। ময়নার কাছে। ওকে আর কষ্ট করে তোর ময়নার কাছে যেতে হবে না, সময় হলে আমি তোর ময়নার কাছে পাঠিয়ে দেবো। রমজান রমজান, Yes, sir. ওকে ওর রুমে পৌঁছে দে। ডক্টর এসছে, ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। না না ওই ইঞ্জেকশন আমায় আর দিও না, ওই ইঞ্জেকশন দিলে আমার শরীর দাও দাও করে চলে, আর অসহ্য যন্ত্রণায় মাথার শিরাগুলো জ্বালাচ্ছি রে। আমি আর সহ্য করতে পারি না গো, ওই অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। আমি কেমন করি? এতে যে বিষ ভরা আছে, বিষ। হ্যাঁ হ্যাঁ একটু একটু করে তোর সারা শরীরে আমি বিষে ভরিয়ে দেবো। আর সেই বিষ যখন ধীরে ধীরে তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে অকেজু করে দেবে, একদম তুই বদ্ধ বাদ হয়ে যাবে। দোহাই দোহাই দাদা, আমি তোমার মায়ের মুড়ি, আমাকে তুমি উন্মাদ করে দিও না, দিও না। আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই। দেব রে কঙ্কন দেব, তবে তুই যদি আমার সমস্ত কথা মেনে নিয়ে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিস। দাদা তোর জন্য, শুধুমাত্র তোর জন্যই বিউটি আমার জীবন থেকে হারিয়ে গেছে, আর তোকে হারিয়ে আজ আমি এত বড় মানুষ হয়ে উঠেছি। আবার আমি বিউটিকে অধিকার করতে চাই। বিউটি বিউটি কে দাদা? শেষ হয়েছে তোর তো। নিয়ে যাওকে। এই পাগলা,
ঘরে বসে প্রাণ ভরে কাঁদবি। চলো মুক্তি 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 তোকে দেব না কিন্তু আমার আকাঙ্ক্ষার খিদে মেলে মৃত্যুর পথে হবে তো আসল মুক্তি। কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে। বাবার মৃত্যুর আগে তোর নামে ওর বিশাল সম্পত্তি অর্ধেক অংশ ওয়েল করে গেছেন। আর সেই কথা জানতে পারে বিউটি বিউটি আমার সব ভালোবাসাকে তুচ্ছ করে ওই গাঁয়ের ছেলে ধুব না না এ লাঞ্ছনা অবহেলা আমি কিছুতেই মানব না। ওই সারা সুরের বাচ্চা কানে আমি খতম করে দিল। কে না খবর বল। খবর কি বলবো বস, খবর একদম अच्छा नहीं। चलो अभी बहुत पता पड़े देखलाम कि अभी बहुत पता पहले बट दूसरा आदमी साथे धरा पड़ेगा। কে ধরা পড়লো? বিউটি? ना बॉस अभी कभी ब्यूटी ब्यूटी करे बट चापा চাপা? यस बॉस এই মাকড় সব জালে শিকারি যেমন আসতে দৃষ্টি জড়িয়ে পড়ে তেমনি চাপা মারটা না ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। ওর প্রেমিকটার পরিচয় জানতে পেরেছো? আরে প্রেমিকটার পরিচয় কিচ্ছু জানতে পারি না, শুধু এটুকু জানতে পেরেছি সে নাকি মস্ত বড় একটা আর্টিস্ট। আর্টিস্ট? হ্যাঁ বস, তাই বকুল চাপা গন্ধ ছড়ানো সোনার গাছ, তাই তো ওই বকুল চাপার মিষ্টি খুশবুতে দিনটাকে মাতোয়ারা করতে আমি ওই সোনার গায়ে প্রবেশ করছিলাম। তারপর দেখলাম কি ওই পদ্মদিঘির কালো বাড়ি কলসি বলে কাকে তুলে দিয়ে ওই চালা বাহার রং ছড়াতে ছড়াতে না পথ চলতে শুরু করেছে সেই কবের ফুল চাপা। আর সেই বাহারি রং না চলকে চলকে রঙে উঠতে উঠেছে আর না তার যৌবনে চলছে শরীরের ভাজে ভাজে কতটা জমে আছে মধু ভরা মৌচা। আমি সেই আর্টিস্ট আপন মনে এঁকে চলেছে সেই মাতোয়ালা যৌবনের তসবির। যৌবনের তসবির
লাগা ঠাকুরিতে তার ও সাথী রে মৃদু ছন্দে ছন্দে এগিয়ে চলেছে সোনার গায়ের মেয়ে চাপা। কাকে জল ভরা মাটির কলসি, কাজল কালো এলো চুলে যেন পদ্মদিঘির ঢেউ খেলছে। এই দেখো না, ওই দেখো ওই কৃষ্ণচূড়া গাছে দুটো শালিক কি সুন্দর বসে আছে। পাশাপাশি এক জোড়া হরিণী, চোখে এক রাস নীরব জিজ্ঞাসা। এই যে মশাই, বলি আমার কথাগুলো কি আপনার কানে যাচ্ছে নাকি? প্লিজ চাপা, এক মিনিট, এই স্কেচটা আমাকে শেষ করতে দাও। কি বললে? লক্ষ্মী মেয়ের মতো আর একটা মিনিট তুমি ওয়েট করো। ইয়েস, ওই ভাবি তুমি দুষ্টুমি ভরা চোখে আমার দিকে তাকাও। রাগে অভিমানে তোমার এই সুন্দর মুখখানা আরো কত সুন্দর হয়ে ওঠে, তার ছবিটা একটু এঁকে নি। কি বললে? আচ্ছা তুমি কেন বারবার আমার ছবি আঁকো বলো তো? তোমার ছবি আঁকতে যে আমার বড় ভালো লাগে চাপা। আমি শিল্পী, তাই তো আমি আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো আমার জীবন পর্দায় জীবন্ত করতে তুলছি। শিল্পী হলেও তুমি নিষ্ঠুর, তাই তো তুমি অনুভব করতে পারো না তোমার ছবির গোপন ব্যথা। হ্যাঁ, তুমি বুঝতে পারো না তোমার সৃষ্টি ছবির মধ্যে লুকিয়ে আছে অন্তরের নীরব ব্যথা। কি সেই ব্যথা শুনবে? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায়। চাপা সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝে থাকবে, আর তোমার ভালোবাসার মানুষ নক্ষত্র একবারে চিরদিনের জন্য হারিয়ে যাবে। ওই নক্ষত্র থেকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো না, চাপা সুন্দরীকে আমার লালসার শিকার বানালে নক্ষত্র এমনিই চলে চলে যাবে। তাহলে আবার এখন কি ডিউটি আছে বস? তুমি বারবার সামনে গিয়ে প্রেমের অভিনয় করবে, ভালোবাসার চোখ ফেলে যদি মালটাকে তুলতে পারো তো ভালো, চাকরির লোক দেখে যে কোনো প্রকারে মালটা আমার কাছে না হাজির করবে। ঠিক আছে বস। এই নাও তোমার কাজের অ্যাডভান্স 10,000 টাকা। থ্যাংক ইউ বস। আপনি না কোনো কিচ্ছু ভাববেন না, ওই যেমন করি হোক ওই সোনার গায়ে ফুটে থাকা ওই বকুল ফুলকে না আমি তুলে দেবো।
ভালোবাসা চেয়েও আমি তার ভালোবাসা পাই। তাই আর ভালোবাসা না, এবার থেকে আমি মধু খাবো, মধু, চাপা সুন্দরী যৌবনের মধু। এখন চাপাকে আমার হোটেলের মডেল বানিয়ে বিলিয়ে দেব একাধিক ধনকূপের মাঝখানে। তারা প্রেমের সুবাসে মাথা রাতের পর রাত মৌজ বানাবে, মৌজ, আর আমার হাতে তুলে দেবে গোছা গোছা টাকা। আপনি অসুস্থ শরীর নিয়ে এখনো এত রাত পর্যন্ত জেগে আছেন? মনের দিক থেকে আপনি পুরোপুরি সুস্থ হলেও শরীরের দিক থেকে আপনি কিন্তু এখনো সুস্থ নন বাবা। তাই বলছিলাম, ছেলে মানুষই না করে আপনি বিশ্রাম নেবেন। চলুন মা, তুমি বাবাকে নিয়ে উপরে যাও, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব, না, তোকে পাঠাতে হবে না বৌমাকে। আজ যে তোদের ফুলশয্যা রে বাবা, তোদের দুজনের প্রতি দুজনের যে অনেক কর্তব্য আছে, সেই কর্তব্য পালন না করতে পারলে পরে স্বামী স্ত্রীর যে আদর্শ হওয়া যায় না রে বাবা। মা, তোর বাবার জন্য তুই একটুও ভাবিস না, আমি তো আছি। যা বাবা যা, তুই ঘরে যা, বৌমা হয়তো তোর জন্য অপেক্ষা করে আছে বাবা। বেশ বেশ, তবে তাই হোক মা। তোমাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আমি আমার নতুন জীবনের পথে পা বাড়ালাম। কেন রামুদা, আমাকে আবার তোমাদের কিসের প্রয়োজন পড়লো? আজকে দিনে তোমারই প্রয়োজন তো সবচেয়ে বেশি গো বড়দাদা বাবু। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তোমাকেই খুঁজছে। আর এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। বউ? হ্যাঁ, কপালে চাঁদের মতো সুন্দর সিঁদুরে টিপ, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী পৃথিবী। এত রাতে কাদের বউ এসেছে? কিছু জেনেছিস তুই? জানবো জেনেওয়া। এই তো ছোটা বাবু আর মেজদা বাবু মেজদা বাবু বলছে অসম্ভব। আমি বলছি এত রাতে অজ্ঞাত পরিচয়হীনা মহিলার সঙ্গে আমার দাদা দেখা হবে না। কেন দেখা হবে না বেশদা? আমি তো তাকে বাড়ির ভেতরেই নিয়ে এসেছি। নক্ষত্র, তুই তাকে একবারে
বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছিস? না নিয়ে এসে যে পারলাম না মেজদা, কারণ সে যে আমার হাত দুটো ধরে বললো তুমি আমার ভাইয়ের মতো, তোমায় আমি একটা অনুরোধ করছি, তোমার দাদার সাথে দেখা না হলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ বর্তা, তাই তো মেজদার হাতে উপেক্ষা করে আবার দিদির অনুরোধ রক্ষা করতে আমি তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? বকুল, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? আমি তো আত্মবিশ্বাসে আমি তোমার কাছে ছুটে এসেছি, বলো না গো, বলো সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এবং আজ তার ফুলসজ্জা। ফুলসজ্জা? কেন 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 এসেছো বকুল? বর্দা, কেন তুমি আমার কাছে এভাবে কেন তুমি ছুটে এসেছো? যাও যাও, তুমি তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আর কখনো তুমি এখানে এসো না বকুল, আর কখনো তুমি এসো না। আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক? ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? আর কিসের প্রয়োজনেই বা তুই ওকে এখান থেকে চলে যেতে বলছিস? আর কেনই বা তুই কেনই বা তুই ওকে এখান থেকে এত রাতে চলে যেতে বলছিস? বাবা, দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে। বলো বল, বলো বল ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বল। বলো বলো তো বাবু, বলো। বলো বড়টা বলো। এবার কে? ওর 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 সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে বাবা, চাকরানি হ্যাঁ গো বাবু মশাই রে, আমি ওই বাবুর চাকরানি। উনি যখন আমাদের ওপরে থাকতেন ওই বাবুর সব কাজ করে দিতেন। চাকরানি যদি তুমি হবে তাহলে আমার যুবর বিয়ের কথা শুনে তুমি এমন ভাবে হাহাকার করে কেঁদে উঠলে কেন? দুঃখে গো মা, দুঃখে। দুঃখে তুমি আমাকে মা বলে ডাকলে। কিন্তু দুঃখটা তোমার কি তা তুমি মায়ের কাছে খুলে বলো। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে দাদার ফুলসজ্জা আনন্দটা একবার মাঠ হয়ে যাচ্ছে। মেজদা। আজ তুমি এখান থেকে যেতে পারো। এই এত রাতে উনি কোথায় যাবেন? ও তাই তো, একা মেয়ে মানুষ এত রাতে বাড়ি ভারী বেরোলে একদম। বিপদে পড়তে পারে। ঠিক কথা, একা এই মেয়ে ছেলে একা রাতে কোথায় যাবে? তার থেকে কাল সকালেই নয় এখান থেকে যাবে। না না, আমার আপনারা কেউ চলে যেতে বলবেন না। আমি যে অনেক আশা নিয়ে আমি এই বাড়িতে ছুটে এসেছি। বকুল, এ গো বাবু, ওখানে আমি যেমন তোমার চাকরানি হয়েছিলাম, এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো বাবু, চাকরানি হয়ে। বকুল তুমি তা কি করে সম্ভব? তুমি বিবাহিতা, তোমার স্বামী, সংসার, সন্তান সব হারিয়ে গেছে গো মা, আমার সব হারিয়ে গেছে। আর শুধু আমি একা।
বিনে মাইনে চাকরানি সেজে এই বাড়িতে থাকতে চায়। মেজদা, না জেনে শুনে কোনো একজন ভদ্র মহিলার সম্পর্কে এই কটু মন্তব্য করা উচিত বলে আমার মনে হচ্ছে। প্লিজ নক্ষত্র, ভর্তা ভর্তা তোরা একটু চুপ কর। আমি 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 আর সহ্য করতে পারছি না। বকুল, আমি 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 তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তুমি এখান থেকে চলে যাও। আমি কখনো কোনো আশা নিয়ে তুমি তুমি এ বাড়িতে এসো না। তোমার আমার অতীতের সম্পর্ক আজ শেষ হয়ে গেছে বকুল। ভর্তা, তুমি তুমি এখান থেকে চলে যাও। না, চলে যেতে হবে না। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। ওর খাবার জন্য যে টাকাটা লাগবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না। আর আর ওর উদ্দেশ্য সৎ কি অসৎ সেটা দেখে নেবো আমি। এই যে বলি, দয়া করে আপনাদের এই বিচার সভাটা ভঙ্গ করবেন কি? হ্যাঁ, আমি একটা গায়ের চাকরানিকে নিয়ে তখন থেকে আপনারা যেভাবে মাতামাতি করে চলছেন তাতে মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়েতেও একটা চাকরি পাওয়া আনন্দটাই আপনার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে, তাই না? বৌমা, একটু আস্তে কথা বলো। বাড়িতে আত্মীয় স্বজন আছে, তারা শুনতে পাবে। পাবে, তাতে আমার কি? বিউটি, তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি সারা রাত আমাকে এই ফুলসজ্জার ঘরে ওয়েট করে কাটাতে হবে নাকি? বৌমা, তুমি তোমার ঘরে যাও, আমি ধুবোকে পাঠিয়ে। না, ধুবো এক্ষুনি আমার সঙ্গে যাবে। কি বললে বলতে বলে তুমি স্বামীর নাম মুখে আনলে? কেন স্বামীর নাম মুখে আনলে মুখে ফোসকা পড়ে যায়? ফোসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে তাকে যে অসম্মান করা হয় তা কি তুমি জানো না? স্বামী যে হচ্ছে মেয়েদের কাছে পরম দেবতা। দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে ওইসব গায়া অশিক্ষিত মেয়ের দল। আমার মতো উচ্চ শিক্ষিত মেয়ের কাছে স্বামী হলো একটা গুণ। বাহ বাহ বাহ, চমৎকার। তোমাদের মতো ওই শিক্ষিত তোমাদের ওই শিক্ষা সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমার ওই রুচি আর সিলেবাসের চরিত্রটাও পরিবর্তন হয়ে গেছে। তাই তো তোমাদের মতো উচ্চ শিক্ষিতা বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ বাবা মা হয় চাকর আর চাকর। বাবা, জানিস ধ্রুব, মৃত্যু শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো একটা বৌমা আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়েও করলো, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, একটা বোমা। কি? আমার এত বড় অপমান! বৌমা, সম্মান যে কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না, সেটাকে যে আদায় করে নিতে হয়। আশা করি সেই সম্মান দেওয়া নেওয়ার ব্যাপারে এবার থেকে তুমি যথেষ্টই সচেতন থাকবে। এই যে বলি, এইভাবে আমার অপমান করার মানেটা কি? সব কিছু অনর্থে মূলে এই চাকরানিটা অর্ঘ। আমি এখনো তোমায় বলছি দাদা, এই আজ এই মুহূর্তে এই চাকরানিটাকে এই বাড়ি থেকে তাড়াও, তা নইলে এই সংসারে অনেক বড় একটা ঝড় উঠে যাবে। ঝড়। মেজদা, শোনো ধ্রুব, তোমাকে আমি 10 মিনিট টাইম দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি যদি আমার রুমে না আসো, তাহলে তোমার বাবার এই সাধের বোমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। বর্দা, তুমি কি শুধু নীরবই থাকবে? কোনো কথাই কি বলবে না বর্দা? বলার ভাষা যে আজ আমার হারিয়ে গেছে রে নক্ষত্র। কর্তব্যের জলে রুদ্ধ হয়ে গেছে আমার বাক শক্তি। বর্দা, তাই তো আমার বোবা মন না বলার অব্যক্ত বেদনায় শুধু ডুকরে ডুকরে কাঁদছে। তুমি তোমার ফুলসজ্জা ঘরে যাও গো বাবু। বকুল, তুমিও এ কথা বলছো? আমিও বলছি দাদা বাবু,
যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক বলেছো বর্দা, ঠিক বলেছো। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো জানি, তাই সব জেনে বুঝে আমি তোমাকে বলে যাচ্ছি বর্দা, তুমি সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করে নেবে, অগ্নিসাক্ষী স্ত্রীকে না ভালোবাসার সিঁদুরকে, অগ্নিসাক্ষী স্ত্রীকে না ভালোবাসার সিঁদুরকে। ওরে নক্ষত্র, তোকে তোকে আমি কেমন করে বোঝাই, ওই অগ্নিসাক্ষী স্ত্রীর থেকে আমার কাছে ভালোবাসার সিঁদুরের মর্যাদা অনেক অনেক বেশি রে নক্ষত্র, অনেক। বকুল, আমি মহা অন্যায় করেছি, নির্মম নিষ্ঠুরের মতো তোমার ভালোবাসাকে আমি খুন করেছি। বকুল, তুমি আমায় অভিশাপ দাও। বকুল, তুমি আমায় প্রাণে ভরে অভিশাপ দাও। তুমি এখন যাও, তোমার জন্য যে তোমার স্ত্রী অপেক্ষা করে বসে রয়েছে, আজকে তোমার না বকুল, না, আমি তোমাকে ছেড়ে ওই বিউটির কাছে আমি যাবো না। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয়টা হাহাকার করছে না? আমি যে তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়া যে স্ত্রীর কর্তব্য। বকুল, তুমি ভেবো না গো, তোমার আমার সম্পর্কের কথা সব ঈশ্বর ছাড়া কখনো কেউ কোনোদিন জানতে পারবে না। ওখানে আজীবন আমি যেমন তোমার চাকরানি ছিলাম, এখানেও ঠিক তেমনি ভাবে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো। আমি তোমার চাকরানি। তুমি যাও। না বকুল, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। আমার মাথার আমি তোমার চটি। তুমি যাও। বকুল, বেশ, তবে তাই হোক বকুল, তবে তাই হোক। তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস। আর তোমার মুখ ফাটা হাহাকার হোক আমার
বাবা অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল, মেয়েটা কেমন আছে, কিভাবে আছে, তা কেবল একমাত্র ঈশ্বরই জানে। আমার মনে হয় দিদি ভালোই আছে বাবা। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে আশ্রয় দিয়েছে বাবা, তা না হলে হয়তো কবেই দিদি চলে আসতো। বলছি মা, বলছি আমার বকুল ভালো আছে? হ্যাঁ বাবা। ওরা সবাই ওকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বরণ করে নিয়েছে? হ্যাঁ বাবা। তো গোবর মতো আদর্শবান সন্তানের বাবা মা কখনো নিষ্ঠুর হতে পারে না রে, কখনো নিষ্ঠুর হতে পারে বাবা। আমার কি মনে হয় জানিস মা? কি মনে হয় বাবা? ওই নিন্দুকেরা ওই নৃত্য করে দুবো নামে অপবাদটা রটিয়ে দিয়েছিল। এই নিমাই এলে ওকে জানো বেশ করে ভুকে দিস তো মা। নিমাইয়ের আর কি দোষ বাবা? নো যা শুনেছি তাই তো এসে
চাই না রে, আর আমি মুছে ফেলতে চাই না। বেশ তাই হবে বাবা। আমি বলছিলাম কি, আজ না পারলেও ওদের যাওয়ার সময় তুমি দিদি জামাইবাবুকে শাড়ি দিও বাবা। দুটো দিন হাতে সময় পেলেই তুমি ঠিক টাকা জোগাড় করে নিতে পারবে বাবা। ঠিকই বলেছিস বা, ঠিকই বলেছিস। এই হাতে দুটো দিন সময় পেলি আমি ঠিক টাকা জোগাড় করে নেব। আমি তাহলে বেরোচ্ছি রে মা। সম্ভব হলে কালই আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে বাবা আর নিমাইয়ের হাতে বাজার করে পাঠিয়ে দেবো। কাল তুই যেন আগে থেকে রান্না সব কিছু করে রাখি। হ্যাঁ বাবা। আমি আসি। হুররে! আমার দিদি কাল বাড়িতে আসবে। অনেক দিন পরে আমার জাইবুর সঙ্গে দেখা হবে। দূর, আরে আমি আবার ধ্রুবদা তো আর বলবো না, এবার থেকে আমি তাকে জাইবুই বলবো। আর সে তাকে আমি বলবো এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালির গুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুনছে। আমলকি পিয়ালির গুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুনছে। বুঝিতে শুনে আমারে ধরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর আরে কে নিবি ফুল চাপা বকুল? কে আপনি? কি চাই এখানে? আরে যারে চাই তারে পাই না, আর যারে পাই তারে চাই না। আরে থামুন, আপনি কে তাই বলুন তো। এই না মানে, হ্যাঁ আপনি নিশ্চয়ই এই ফুল ভালোবাসেন, তাই এই ফুল দিয়ে ওই আপনাকে আমি। থামুন থামুন, বলি আপনি কে সেটাই আগে বলুন। আগে আমার নাম হরিপদ, আমি যাত্রা দলে বিবেকের পাঠ করি। তাই নাকি? আগে হ্যাঁ, আমি সুদর্শন, আমি সুস্বাস্থ্যবান, আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। তাছাড়া আমি ভালো গাইতেও পারি, আবার নাচতেও পারি, আবার পপ ড্যান্সের সঙ্গে ওই এমন একটা ক্লাসিক্যাল নাচের মিক্সার করে যা দেখে আপনি একেবারে তাজ্জব বলে যাবেন। হ্যাঁ দাঁড়ান, একটু নেচে দেখাবো। তাহলে বলি আপনার নাচটা পরে দেখলেও হবে। থামুন। বেশ, তাহলে ওই একটা ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীত শোনাই। বেশ, আমি থামলাম। হ্যাঁ আপনি তাহলে ওই আপনার বাবাকে ডাকুন, এই আমাদের বিয়ের প্রাথমিক আলোচনাটা হয়ে যাক।